আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। একদম শেষ মুহূর্তে এসে পড়েছো তোমরা। আমরা কিছুদিন পরেই আমাদের কৃষি এক্সাম। সো কৃষি এক্সামে তো আমাদের সবার চাহিদা ছিল ভাইয়া পরিমাণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তনটা ভাইয়া একটু শেষ করে দিয়ে। সো পূজার ছুটিতে যাওয়ার আগে সো পরিমাণগত রসায়নের যে ফাইনাল রিভিউ ক্লাসটা আজকে আমরা নিয়ে নিব। সো আজকের যে এই পরিমাণগত রসায়ন ক্লাসটা, আজকের ক্লাসে হচ্ছে আমাদের কি কি কভার হবে, পুরা চ্যাপ্টারে যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং যতগুলা টপিক ইম্পর্টেন্ট আছে সেই টপিকগুলো আমরা শিখব। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এই ক্লাসে কভার করব, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে অনেকেই হচ্ছে হাতে ক্যালকুলেশনে কাঁচা। দেখা গেছে তোমরা অঙ্ক পারো, সূত্র পারো, সব কিছু পারো, বাট হাতে ক্যালকুলেশন করতে পারো না, বা কীভাবে দ্রুততম সময়ের ভিতরে সলভগুলা বের করতে হবে সেই জিনিসগুলোতেও তোমরা অ্যাওয়্যার না। সো এই কারণে হচ্ছে মোটামুটি যা কিছু আছে এই পরিমাণগত রসায়নে আসার মতো কৃষিতে আজকের ক্লাসে আমরা শেষ করব। সো সবাই রেডি কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, পারলে লাইভটা একটু শেয়ার করে দাও। ওকে, সো আমরা বিভিন্ন টাইপে এই পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা শেষ করব। শুরু যদি করি একেবারে প্রথম টাইপটা, একটু খেয়াল করো। প্রথম টাইপটা হচ্ছে আমাদের ঘনমাত্রা নির্ণয়। দেখো আমি একদম মাঝখান থেকে স্টার্ট করতেছি। কেন মাঝখান থেকে স্টার্ট করতেছি ভাইয়া বলতেছি, কারণ হচ্ছে আমরা গদ বাঁধা যদি আগের মতো পড়ি তাইলে হচ্ছে আমাদের কাজ হবে না। যে প্রথম 10 মিনিটও যদি কেউ ক্লাস করে সে যেন ক্লাস থেকে কিছু একটা নিয়ে যেতে পারে। ওকে, সো প্রথম যে টাইপটা সেটা হচ্ছে আমাদের ঘনমাত্রা নির্ণয়। সো ঘনমাত্রা আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি, ওকে, বা সি দ্বারা প্রকাশ করি। সো ঘনমাত্রার সূত্রটা কি? ঘনমাত্রার সূত্র হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। অ্যান্ড এই আয়তনে এসে সবাই একটু ভুল করো, আয়তনটা লিটার এককে হইতে হবে। সো ঘনমাত্রার প্রথম সূত্র কি? ঘনমাত্রার প্রথম সূত্র হচ্ছে ভাইয়া মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। এটা হচ্ছে ঘনমাত্রার প্রথম সূত্র। তারপরে যদি আসি আমরা, খেয়াল করো, এন ইকুয়াল টু মোল সংখ্যা, এন ইকুয়াল টু আমরা কি জানি? ডাব্লিউ ডিভাইডেড বাই এম, অর্থাৎ প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর। সো আমরা ডাব্লিউ দিচ্ছি, নিচে কি দিচ্ছি? এম দিচ্ছি, এবং আয়তন ইন লিটারে দিলাম। ওকে, সো ঘনমাত্রা এস ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ডাব্লিউ বাই এম ইন্টু ভি ইন লিটার। সো যদি কখনো প্রশ্নে তোমাকে ঘনমাত্রাটা মিলিলিটারে দেয়, একটু খেয়াল করো, ঘনমাত্রাটা ধরো, আয়তনটা মিলিলিটারে দেওয়া আছে, তোমাকে প্রশ্নে আয়তনটা কিসে দেওয়া আছে? মিলিলিটারে দেওয়া আছে। মিলিলিটার বুঝো তো, 1 লিটার সমান সমান কত মিলিলিটার? একটু কমেন্ট করো সবাই। 1 লিটার সমান সমান কত মিলিলিটার? সবাই একটু কমেন্ট করো। 1 লিটার সমান সমান কত মিলিলিটার? সবাই একটু কমেন্ট করো ভাইয়ারা, সবাই একটু কমেন্ট করো। 1 লিটার সমান সমান কত মিলিলিটার? সমান সমান 1000 মিলিলিটার। আমরা সবাই জানি 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। সমান সমান আমরা কি লিখতে পারি? 1000 সিসি বা সেন্টিমিটার কিউব। মিলিলিটার মানেই কিন্তু সিসি, দেখবা হচ্ছে পরীক্ষার হলে তোমরা কনফিউজড হয়ে যাও। বা 1000 সেন্টিমিটার কিউব। সো দেখো আয়তনটা কি? মিলিলিটারে নিলাম, আর ডাব্লিউ তো ডাব্লিউ এর মতো। সো যদি মিলিলিটারে হয় তাহলে আমরা এখানে 1000 দিয়ে গুণ করবো। সো এই জিনিসটা একটু মাথায় রাখো। সো এই গেল হচ্ছে মেইন সূত্র আমাদের, ঠিক আছে? এই গেল হচ্ছে মেইন সূত্র। আরেকটা যদি হচ্ছে ঘনমাত্রা কখনো দেখা গেছে ধরো 5% দেওয়া থাকে, 6% দেওয়া থাকে, 10% দেওয়া থাকে, এরকম যদি পার্সেন্ট দেওয়া থাকে, সো আমরা এটাকে বলি হচ্ছে x%। সো x% আকারে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে ঘনমাত্রা হচ্ছে 10x ডিভাইডেড বাই এম। ওকে, ঘনমাত্রার সূত্রটা কি? 10x ডিভাইডেড বাই এম। এমটা কি? মোলার মাস। এমটা কি? মোলার মাস। তো এই কয়েকটা জিনিস একটু খেয়াল করো, এই কয়েকটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা ভাইকে একটু বলো। এই কয়েকটা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা দেখো। ফার্স্ট অফ অল, ঘনমাত্রা এস ইকুয়াল টু মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, ডাব্লিউ বাই এম ভি, আর ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি, তারপর কি আমরা 10x ডিভাইডেড বাই এম। এই সূত্রগুলা, ঠিক আছে, এই সূত্রগুলা মাথায় থাকবে কিনা ভাইকে বলো। ঘনমাত্রার জন্য এই কয়েকটা সূত্র মাথায় থাকবে কিনা। এখন আসো দুইটা ইম্পর্ট্যান্ট জিনিস ঘনমাত্রার, সেটা হচ্ছে আমাদের 3 ধরনের আছে ঘনমাত্রা। আমরা 3 ভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে মোলারিটি, আমরা এখন যতগুলো সূত্র লিখছি সব কিছু কি মোলারিটিতে লিখছি। আরেকটা কি আছে আমাদের? মোলালিটি। কি আছে ভাইয়া? মোলালিটি। আরেকটা কি আছে আমাদের? নরমালিটি। কি আছে ভাইয়া? নরমালিটি। এই 3টা জিনিসে প্যাচ লাগে। সো মোলারিটিটা কি করি
আমরা এটা হচ্ছে মোল পার লিটার, মানে কি 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে, এই লিটারটা কি একটু খেয়াল করো, ধরো 2টার আগেই 1 দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে এই পরিমাণটাকে আমরা কি বলি, ওই দ্রবণের মোলারিটি বলি। ওকে, তারপর মোলারিটিটা কি, ধরো হচ্ছে এটাকে আমরা বলি মোল পার কেজি, মোল পার কেজি। সো এটা হচ্ছে দ্রাবকের ক্ষেত্রে 1 কেজি দ্রাবকে, একটু ভালোভাবে বুঝো, 1 কেজি দ্রাবকে যদি 1 মোল দ্রবীভূত থাকে, ঠিক আছে, এটা তো দ্রবই, তখন তাকে কি বলা হয়, মোলারিটি বলা হয়। আর নর্মালিটি কি, নর্মালিটি হচ্ছে আমরা জানি নর্মালিটি n ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, নর্মালিটিটা কিসের উপর ডিপেন্ড করে, নর্মালিটিটা আসলে মোলারিটির উপরেই ডিপেন্ড করে, মোলারিটিকে আমরা s দ্বারা প্রকাশ করছি। তাহলে তোমাকে তুল্য সংখ্যা, এই ইটা কি, ইটা হচ্ছে তুল্য সংখ্যা, তো তুল্য সংখ্যা তো আমরা চিনি সবাই, তো তুল্য সংখ্যা নিয়েও আলোচনায় আসবো, সমস্যা নেই। সো এটা ক্লিয়ার সবাই? সো মোলারিটি, মোলালিটি আর নর্মালিটি ক্লিয়ার ভাইয়ারা? এখন প্রশ্ন আসে কোনটা, এটা খেয়াল করো, নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল আর কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল না। সো একটু খেয়াল করো, মোলারিটি এটা কি আয়তনের সাথে কানেক্টেড না, আয়তন, তাই না? সো আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক কি বলো তো, সমানুপাতিক না? তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে, তাপমাত্রা কমাইলে আয়তন কমে। সো যে মোলারিটিটা আমরা বলতে পারি কিনা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, বাট এইখানে কি দেওয়া আছে দেখো তো, ভর দেওয়া আছে, ভর কি তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট না, এটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল না। আবার নর্মালিটিটা দেখো, নর্মালিটিটা মোলারিটির উপর নির্ভর করে, নর্মালিটিটা কিসের উপর নির্ভর করে ভাইয়া, মোলারিটির উপরে নির্ভর করে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি নর্মালিটিও তাপমাত্রার উপরে নির্ভরশীল। তাহলে মোলারিটি, নর্মালিটি দুইটা তাপমাত্রার উপর নির্ভরশীল, বাট আমাদের এই যে মোলালিটি, মোলালিটি কি তাপমাত্রার উপর নির্ভরশীল? ওকে, সবাই একটু বইল, মোলালিটি কি তাপমাত্রার উপর নির্ভরশীল? ক্লিয়ার? ক্লিয়ার? মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না। তো টু দ্য পয়েন্টে আমরা যেহেতু পড়ালেখা করতেছি, আরও কয়েকটা জিনিস আমাদের পড়তে হবে। ঘনমাত্রা আসে আমাদের পিপিএম এককে ঘনমাত্রা নির্ণয়, তাই না? পিপিএমটা কি দেখো তো, পিপিএমটা হচ্ছে মনে রাখবা মিলিগ্রাম পার লিটার, একদম সহজ জিনিস। উপরে কি নিব আমরা, পিপিএম এককে মান বের করতে গেলে উপরে মিলিগ্রাম নিব ভরটা, আর নিচে আয়তনটা কি নিব, লিটার নিব। উপরে কি নিব, ভর, ভরটা হচ্ছে মিলিগ্রাম এককে নিব, নিচে আয়তন নিব লিটার এককে। এটুক পারবা না? নিচে আয়তনটা কি হিসেবে নিব, লিটার এককে। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে পিপিএম সমান সমান এস এম ইন্টু 10 কিউব, মানে হচ্ছে ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু 10 কিউব। এইটুক সূত্র মনে রাখতে পারবা কিনা সবাই একটু বলো, আমি একদম কমায় দেবো পড়ালেখা, লাস্ট ভিউ, মানে যেটা পড়লেই আসবে, যেখান থেকেই আসবে। পিপিএম সমান সমান কি, মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? পিপিএম মানে কি, মিলিগ্রাম পার লিটার, উপরে ভরটা মিলিগ্রামে নিলে নিচে আয়তনটা লিটারে নিলেই পিপিএম এককে পেয়ে যাবা। আর এইটার আরেকটা সূত্র আছে এস এম ইন্টু 10 কিউব, মানে ঘনমাত্রা ইন্টু মোলার মাস বা আণবিক ভর ইন্টু 1000, তাইলেই হবে। আর যদি কখনো পার্সেন্টেজ এককে থাকে, কখনো যদি পার্সেন্টেজ এককে থাকে, অর্থাৎ x% এককে থাকে, তাহলে পার্সেন্টের সাথে 10⁴ গুণ করলেই পিপিএম একক পেয়ে যাবা। আচ্ছা, মাঝে মাঝে পিপিবি আসে, মানে পার্টস পার বিলিয়ন, আর পিপিটি আছে, পিপিটি। সো এটা কি, পিপিএম এ যে মানটা পাবা পিপিএম এর সাথে 1000 গুণ করে দিবা, আর পিপিটিটা কি, পিপিএম এর সাথে 10⁶ গুণ করে দিবা, মানে 1000 করে বাড়ে। মনে রাখবে 1000 করে বাড়ে, 1000 করে বাড়ে, 10 কিউব আকারে বাড়ে, 10 কিউব আকারে বাড়ে। সো তোমার পিপিটি পর্যন্ত যাওয়া লাগবে না, পিপিবিটা মনে রাখলেই হবে। এটা কি, পিপিএম এর সাথে 1000 গুণ করলেই তুমি কি পাবা, পিপিবি পাবা। আর সূত্রগুলো আগের মতোই। এইটুক ক্লিয়ার সবাই? এইটুক ক্লিয়ার? ভাইয়াকে বইলো এইটুক ক্লিয়ার কিনা? ওকে, এখন আসো লাস্ট আর একটা পড়লেই ঘনমাত্রা সব নারী নক্ষত্র ক্লিয়ার। সেটা হচ্ছে দেখবা মিলিমোল পার ডেসিলিটার এটা থাকে। এইখান থেকে আমাদের মিলিগ্রাম পার লিটারে যেতে হয়। মিলিমোল পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে যেতে হয়, সরি, হ্যাঁ, মিলিমোল পার লিটারে যেতে হয়। সো ডেসিলিটার থেকে লিটারে যেতে হয়।
আচ্ছা অঙ্কটা আসার পরে এটা দেখাবো না, ঠিক আছে? অঙ্কটা আসার পরে দেখাই, তাহলে ভালো বুঝবা। তো এইটুক আপাতত দেখো, এইটুক ক্লিয়ার কিনা সবাই? ফার্স্ট অফ অল আমি একটু রিভিউ করে দেই, যারা পরে আসছো রিভিউ করে দেই। আমরা বেশি কিছু পড়িনি, আমরা ঘনমাত্রার 4টা সূত্র পড়ছি। ঘনমাত্রা কি? মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। ঘনমাত্রা আরেকটা সূত্র কি? মোল সংখ্যা n = W/m, আমরা জানি W/m × V ইন লিটার। W × 1000, ভিটা যদি আয়তনটা যদি মিলিলিটারে থাকে, W × 1000 ডিভাইডেড বাই m × V ইন মিলিলিটার। ওকে, আরেকটা জিনিস, 18 দিয়ে না, অন্য সারোয়ার 18 দিয়ে মুখস্থ করবা না, টেকনিক আছে। যদি গ্লুকোজ না দিয়ে অন্য কিছু দেয় তখন কি করবা? গ্লুকোজের ক্ষেত্রে 18, 10x ডিভাইডেড বাই m, এই কয়েকটা জিনিস মাথায় রাখবা। আর মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না। আর নর্মালিটি কি? মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, n = AC, n = AC, ঠিক আছে? এইভাবে পড়বা, নাসা n = AC, তাইলে আর প্যাচ লাগবে না। ওকে, NSC, যেমন সাকিব ভাইয়ের নাম কি? নাজমুস সাকিব, হ্যাঁ? তো এইভাবে মনে রাখবা, আগে n তারপরে s, নাজমুস সাকিব, NSE। ওকে, তাইলে আর মোলারিটি আর নর্মালিটির ভিতরে প্যাচ লাগবে না। কৃষিতে প্রচুর ম্যাথ আসে, এই যে এই নর্মালিটি আর মোলারিটি দিয়ে। সো এটা 3 স্টার, এটা 3 স্টার দাও। তো আমরা অঙ্ক করতে হবে, দেখো অঙ্কের জন্য রেডি কিনা দেখো, আমাদের সূত্র মোটামুটি কম বেশি সবাই পারি। তো প্রথম প্রশ্ন দেখো, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তি মাত্রা কত? সূত্র কি? দেখো 10x/m, পড়ছি না? x% যদি থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? 40, 10 × x কত? 5%, তো 50/40, তাই না রে বাবা? সো 0 0 কাটা যায়, 5/4 কত ভাই? 5/4, তো 1.25 আসে। এটাও অনেকে যদি না পারো, দেখো 5কে কিভাবে 4 দিয়ে কাটবা, 4 অক্ষে 4, অবশিষ্ট কত থাকে? 1, একটা দশমিক বসায় দাও, একটা শূন্য আসবে। 4 দুগুণে কত? 8, হাতে থাকে কত? 2, ঠিক আছে? তো তুমি এই যে একটা শূন্য বসাইতে পারবা, দশমিক যেহেতু বসাই দিছো, 4 5 কত? 20। সো দেখছো 1.25 একদম মিলাই ফেলতে পারবা। উত্তর কি? 1.25। ক্লিয়ার হইলে সবাই সি বলো, আমার আগে অনেকে পারবা। তারপর দেখো পরের ম্যাথটা কি বলছে, 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ করতে কি পরিমাণ? যখনই পরিমাণ বলবে তার মানে কি? W। তো আমরা সূত্র কি জানি? W = SMV ডিভাইডেড বাই 1000, তাই না? W = SMV ডিভাইডেড বাই 1000। সো S কত? দেখো 0.1 মোলার দিলাম, M কত? সোডিয়াম হাইড্রোক্সাইড 40, তাই না? V কত? 250 মিলিলিটার, V মিলিলিটারেই, তাই 1000 দিয়ে ভাগ করছি, বুঝছো? সো 1000। এখন হাতে ক্যালকুলেশন কি? পানি ভাত। দেখো 250কে 1000 দিয়ে কাটলে কত হয়? 4, 4 অক্ষে 4, 4 10 40। এখন দেখো কি আছে? 0.1 এর সাথে 10 গুণ করব, তার মানে কি আসে বাবা? 1 আসে। 1 আছে অপশনে, অ্যান্সার কি? বি নাম্বারটা। ক্লিয়ার? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ক্লিয়ার? যাদের ভুল হচ্ছে মিলায় নাও। পরেরটা দেখো, বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? এটা মুখস্থ করে ফেলবা, 55.5। এটা বের করা যায়। দেখো পানির ঘনমাত্রা 1000/18। সো এত ক্যালকুলেশন করার তো টাইম নেই, এটা ডাইরেক্ট মুখস্থ রেখে দিবা। মানে এখন যে স্টেজে আছো তোমরা, কৃষির যে স্টেজে আছো, লাস্ট স্টেজে বিশুদ্ধ পানির ঘনমাত্রা 55.5 মোলার। ওকে, তারপর দেখো কোন দ্রবণে আর্সেনিকের ঘনমাত্রা কি বলছে? 10 ppm। তারপর বলছে 10 লিটার দ্রবণে কত মিলিগ্রাম আর্সেনিক আছে, তাই না? সো আমরা কি বলছিলাম? ppm সমান দেখো উপরে কি বলছিলাম? মিলিগ্রাম, নিচে কি? লিটার। তো উপরে তো এটাই চাইছে, কত মিলিগ্রাম, প্রশ্নবোধক, আর নিচে লিটারের জায়গায় কত আছে? 10 লিটার। সো 10 ppm মিলিগ্রাম 10 লিটার, তাহলে কত মিলিগ্রাম লাগবে? 10 × 10, এত মিলিগ্রাম লাগবে না? তাহলে কত মিলিগ্রাম লাগবে? 100 মিলিগ্রাম। 100 মিলিগ্রাম অপশনে আছে, সি নাম্বারটা। যে টেকনিক দিছি, যে সূত্রগুলা দিছি, এই সূত্রতে সব হইতে বাধ্য। সূত্রগুলা নোট ডাউন করে রাখছো না? এই সূত্রের বাইরে কৃষিতে আর কিচ্ছু আসবে না। আমি কি বেশি ফাস্ট পড়াচ্ছি? আমার কাছে তোমাদের সময়ের মূল্য আছে ভাই। যেহেতু হচ্ছে এই জিনিসগুলো প্রশ্ন ব্যাংকে আছে, কিভাবে দ্রুত সময়ে করা যায়, ঠিক আছে? প্রশ্ন ব্যাংকে তো অনেক লম্বা প্রসেস দেওয়া আছে, কিভাবে ছোট্টভাবে করা যায় এটাই আমি শিখিয়ে দিচ্ছি। তারপরে আসেন পরেরটা, 1 লিটার পানিতে, ভালোভাবে বুঝো, 1 লিটার পানিতে 50 মাইক্রোগ্রাম, ঠিক আছে, আর্সেনিক থাকলে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত? ওকে, এখন দেখো তোমার অপশনগুলো পিপিবিতে দেওয়া আছে। সো পিপিবি পরে, আগে পিপিএম বাইর করি আমি। পিপিএম সমান উপরে কি থাকবে? মিলিগ্রাম, বাট এখানে কত আছে? মাইক্রোগ্রাম। দেখো 50 মাইক্রোগ্রাম, এটারে কি করব আমি? 50 মিলিগ্রামে কনভার্ট করব। সো মাইক্রোগ্রাম থেকে মিলিগ্রামে কনভার্ট করতে গেলে আমার কি করতে হবে?
মাইক্রোগ্রাম ছোট না মিলিগ্রাম ছোট বলো তো? মাইক্রোগ্রাম ছোট আর মিলিগ্রামটা কি ভাইয়া বড়। তো ছোট থেকে আমি যদি বড়তে যাই, ভালোভাবে বুঝো, তাহলে ভাগ করব, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করব, অর্থাৎ 10 কিউব দিয়ে ভাগ করব। সো ভাগ করলে দেখো 50 ইন্টু 10⁻³ লিখতে পারি না? ভাগ করছি, 1000 দিয়ে ভাগ করছি। ওকে, এত কি হয়ে গেছে? এটা মিলিগ্রাম হয়ে গেছে এখন। আর নিচে কত? লিটার, 1 লিটার বলে দিচ্ছে নিচে লিটার। তাহলে পিপিএম এককে মান কত দেখো তো? এই 50 ইন্টু 10⁻³ পিপিএম, তাই না? এখন তোমার কিসে লাগবে? পিপিবিতে। তাহলে পিপিবিটা কি? পিপিএম এককে মান ইন্টু 1000 না রে বাবা? সো দেখো 50 ইন্টু 10⁻³ ইন্টু 1000, তাই না রে বাবা? সো এখন দেখো 10⁻³ আর -3 কাটা, উত্তর কি? 50। খেলা শুরু, 50 পিপিবি। ক্লিয়ার? পরেরটা দেখি। রক্তে গ্লুকোজের ঘনমাত্রা একটু খেয়াল করো। গ্লুকোজের ভর কত মনে রাখতে হবে। গ্লুকোজের ভর কত? 180, C6H12O6 গ্লুকোজ। হ্যাঁ, ভর কত? 180। এখন দেখো ঘনমাত্রা কত বলছে? এত মোলার হলে পিপিএম এককে কত? তো পিপিএম এককে মান কত বলো তো? SM ইন্টু 10³ না? ঘনমাত্রা যদি দেওয়া থাকে SM ইন্টু 10³। এস কত আমাদের? 2 ইন্টু 10⁻³ মোলার। মোলার মাস কত দেখো তো? 180 ইন্টু সূত্রের 1000। দেখো এই 10-এর পাওয়ার এই 10-এর পাওয়ার কাটা যায় না? 3 আর -3, 18 দুগুণে কত? 36। আর এই শূন্য এসে পড়ছে 360। অ্যান্সার কি? বি নাম্বারটা। ক্লিয়ার? পরিমাণগতর প্রশ্ন নিয়ে আর কারো কোনো ভয় আছে ভাই? পরিমাণগতর প্রশ্ন নিয়ে কারো কোনো ভয় আছে? ভাল লাগতেছে না বোরিং লাগতেছে? দেখো আজকের ক্লাসেই তোমার রিভাইজ হয়ে যাবে ভাইয়া। পরেরটা দেখো, 500 ml দ্রবণের মধ্যে কি পরিমাণ? কি পরিমাণ চাইলেই কি? ডাব্লিউ। সোডিয়াম কার্বনেটের ভর কত বলো তো? 106। মোলার মাস বাইর করে ফেলবা। দ্রবীভূত থাকলে তার নর্মাল দ্রবণ হবে, বুঝছো? নর্মালিটি বাইর করতে বলছে। এখন দেখো নর্মাল দ্রবণের ঘনমাত্রা কি? নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। আর নর্মাল দ্রবণ মানে কি? এই দ্রবণের ঘনমাত্রা 1 নর্মাল, বুঝছো? মোলার দ্রবণ মানে কি? যদি বলে মোলার দ্রবণ, মোলার দ্রবণ মানে কি? এই দ্রবণের ঘনমাত্রা 1 মোলার। যদি বলে সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ তার মানে কি? এই দ্রবণের ঘনমাত্রা কত? 0.5 মোলার। যদি বলে ডেসিমোলার দ্রবণ, একটু ভালোভাবে বুঝো, ডেসিমোলার। যদি বলে ডেসিমোলার তাহলে কি? 0.1 মোলার। যদি বলে সেন্টিমোলার, সেন্টিমোলার, তো ঘনমাত্রা কত বলো তো? 0.01 মোলার, 0.01 মোলার। ওকে, এইগুলো আবার বিভিন্নভাবে দিতে পারে। দেখো এটাকে শুধু এম দিয়ে দিতে পারে, আবার এটাকে m/2 বলতে পারে, এটাকে m/5 বলতে পারে, ও সরি m/10 বলতে পারে, আর এটাকে m/100 বলতে পারে। বলতে পারে কি না? বিভিন্ন রূপে তোমাকে পেঁচাবে। সো যখন বলছে নর্মাল দ্রবণ, তাহলে নর্মালিটি কত? নর্মালিটি 1। তাহলে মোলারিটি কত? মোলারিটি S। আর তুল্য সংখ্যা, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? সবাই কমেন্ট করো। 2 না? 2টা সোডিয়াম আছে, এইভাবে মনে রাখবা। বা জলীয় দ্রবণে 2টা হাইড্রোক্সাইড দেয়, তুল্য সংখ্যা 2। তাইলে মোলারিটি কি? 0.5 না? 1/2। এটা ক্লিয়ার? মোলারিটি পেয়ে গেছে। এখন তো আমার ডাব্লিউ বের করা পানি ভাত। ডাব্লিউ ইকুয়াল টু SMV ডিভাইডেড বাই 1000। সূত্র পড়ছো। এস কত ভাইয়া? এস পাইছো 0.5 মোলার। এম কত? 106 সোডিয়াম কার্বনেট। আয়তন কত? 500 ml। বসাও 500, আর এটা কি 1000। ক্লিয়ার? এখন আসো কাটাকাটির খেলা। 500কে 500, 500 দুগুণে 1000, 2 দিয়ে কাটো, 2 দিয়ে 106 রে কাটলে 53। এখন দেখো সিনারিটা কি দাঁড়াইছে? 53 আর এই 0.5 মানে কি? হাফ, মানে 53/2। 53/2। তো দেখো 25 দুগুণে 50, 26 দুগুণে কত? 52, তাই না? দেখো 26.5, 26.5, তাই না? 25 দুগুণে 50, 26 দুগুণে 52, আর হাতে থাকে কত? 1। 1 রে 2 ভাগ করলে কত হয়? আধা, 26.5 আছে। 26.5 অ্যান্সার কি? সি নাম্বারটা। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ক্যালকুলেশন নিয়ে ভয় পাওয়া যাবে? আর ক্যালকুলেশন নিয়ে ভয় থাকবে? আর যাদের নোট করতে সমস্যা হচ্ছে তোমরা শুধু তাকায় থাকো, তোমরা শুধু তাকায় থাকো, দেখবে হচ্ছে ম্যাজিক চলতেছে। তারপর দেখো 5 গ্রাম, এটা কি? ডাব্লিউ দেওয়া আছে, তাই না? 5 গ্রাম কপার সালফেট 5 অনু পানি, এটার ভর কত? দেখো মুখস্থ রাখবা, 249.5। এই কপার সালফেট 5 অনু পানি, এটার নাম কি? ব্লু ভিট্রিয়ল। এটা একটু মনে রাখতে হবে, ব্লু ভিট্রিয়ল। বা এটার আরেকটা নামে কি ডাকে? তুতে ডাকে, তুতে। বুঝা গেছে? তুতে নামে ডাকে। সো 149.5 গ্রাম। তারপর দেখো 100 সিসি, 100 সিসি, তাই না? 100
সিসি মানে কি সেন্টিমিটার কিউব, বা তুমি এটারে 100 মিলিলিটারও বলতে পারো, যা মন চায় তা বলো, ঠিক আছে? মানে যা মন চায় তা বলা যাবে না পরীক্ষা হলে। দ্রবণটির ঘনমাত্রা কত? সো ঘনমাত্রা এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এমভি। সো ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 5 গ্রাম, 5 গ্রাম, ঠিক আছে? 1000 দাও, তারপর 249.5 ইন্টু আয়তন কত? আয়তন বলে দিচ্ছে 100 মিলিলিটার। সো এখন খেয়াল করো কাহিনীটা কি করবা, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো। এখন দেখো উপরে কত থাকে? 50, আর নিচে কত থাকে? এই 249.5 তুমি 250 ধরো, হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে 50। সো 50-এ 250 দিয়ে কাটলে কত হয়? 5 5 25, তাই না? এই শূন্য কাটা, 5 5 25, নিচে 5, 1/5, 1/5 মানে কি রে বাবা? 0.2। বুঝা গেছে? সো উত্তর কি? 0.2 মোল পার লিটার। ক্লিয়ার ভাইয়ারা? ক্লিয়ার? দেখছো 21 মিনিটে আমরা থিওরি সহ 8টা পড়ে ফেলছি, বুঝতে পারতেছো? শোনো, আণবিক ভর বের করতে টাইম লাগে, তো আণবিক ভর মুখস্থ করে ফেলবা। কি কি লাগে বুঝতে পারছো? লাগেই তো অক্সিজেন, অক্সিজেন কত? 32, তারপর কপার কত? 63.5, আয়রন কত? আয়রন 55.5, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, মুখস্থ রাখবে এইগুলা, ঠিক আছে? তারপর তোমার কি কি লাগে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর কত দেখো তো, পটাশিয়াম ডাইক্রোমেটের কত? K2Cr2O7, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে। তারপরে তোমার মুখস্থ রাখতে হবে এই যে পটাশিয়াম ক্লোরেট KClO3, পটাশিয়াম ক্লোরেট 122.5, দেখবে এটা পরীক্ষায় প্রচুর আসে। কার্বন ডাইঅক্সাইড তো জানোই 44। সো এই যে যে জিনিসগুলো আছে এগুলো একটু মুখস্থ রাখতে হবে, তাইলেই হয়েছে। ওকে, পরেরটা দেখো, এই দেখো আবার নর্মাল বলছে, তাই না? নর্মালিটি, তাহলে কি মোলারিটিতে কনভার্ট করতে হবে। 1 নর্মাল 250 ml দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট থাকে? সো দেখো আমরা কি জানি একটু খেয়াল করো, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা ভাবে বলছিলাম n ইকুয়াল টু Ac। সো এসটা বের করতে হবে, S ইকুয়াল টু N/E। তো n কত? 1 নর্মাল, তুল্য সংখ্যা কত? 2, মানে মোলারিটি হচ্ছে 0.5 মোলার, এটা আমরা পেয়ে গেছি। এখন বলছে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট থাকে? W ইকুয়াল টু SmV ডিভাইডেড বাই 1000। 9 10 থেকে এই সূত্র পড়ে আসতেছি। S কত ভাইয়া? S খেয়াল করো, S কত আমাদের? 0.5 মোলার পেয়ে গেছি। M কত? 106 সোডিয়াম কার্বনেট, মুখস্থ রাইখা ফেলবা, ঠিক আছে? আয়তন কত? আয়তন 250 ml, 250 ml আর 1000। সো এখন দেখো খেলা কিন্তু জমে গেছে। কি করবা? 250, 4 250 কত? ঠিক আছে, 4 250 কত? সুন্দরভাবে বলে দাও। 4 250 1000, 2 দুগুণে 4, 53 দুগুণে কত? 53 দুগুণে হচ্ছে 106। 2 দিয়ে কাটো, একটু আগে পাইছো না? কত পাইছো? 26 দুগুণে 52, তাই না? 26.5। এখন দেখো কি আসছে? 0.5 মানে কি? 26.5/2। তো দেখো 13 দুগুণে কত? 26 না? আর এটারে অর্ধেক করলে কত হয়? এটা যদি 50 ধরো, ঠিক আছে, পরে শূন্য দিলে তো কোনো সমস্যা নাই। 25 দুগুণে 50, সো 13 দুগুণে 26, 25 দুগুণে 50 আছে 13.25। হাতে ক্যালকুলেশন ক্লিয়ার? মাশাল্লাহ। এখন দেখো ওই যে যেটা বলছিলাম মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটার। দেখো তুমি যদি মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে যাও, মিলিমোল পার লিটারে যাও, ছোট থেকে বড়তে যাচ্ছ, ডেসিলিটার থেকে লিটারে যাচ্ছ, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। কি দিয়ে? m/10 দিয়ে। তোমরা 18 মুখস্থ করো। 18 তো গ্লুকোজের ক্ষেত্রে বাবা, গ্লুকোজের ভর কত? 180, 180 10 দিয়ে ভাগ করলে 18। এখন পরীক্ষার হলে তোমার গ্লুকোজ বাদে অন্য কিছু দিয়ে দিলে। আর তুমি যদি বড় মান থেকে ছোট মানে আসতে চাও, ধরো লিটার থেকে তুমি হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটারে আসো, তাহলে গুণ করো, m/10 দিয়ে গুণ করো। বুঝা গেছে? এই হচ্ছে তোমার সূত্র। এটা কি তোমার সূত্র? ক্লিয়ার? এখন আসো, এটা হচ্ছে সার্বজনীন সূত্র, সবকিছুর জন্য কাজে লাগবে। এখন তুমি মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে যাচ্ছ, ছোট থেকে বড়তে যাচ্ছ, 360/180 কত হবে ভাই? 2 হবে। উত্তর কত? 2। ও 2 তো হবে না, আচ্ছা m/10 18, তাহলে 20 হবে। উত্তর কত? 20, ডি নাম্বারটা। দেখো 20% সোডিয়াম কার্বনেট দ্রবণের শক্তিমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করলে কি হবে? সো আমরা কি পড়ছিলাম? পার্সেন্ট ইন্টু 10, 20 × 10 ডিভাইডেড বাই m মানে 40। তাহলে কি 20 দুগুণে 40, উত্তর কত? 5 আসে। দেখো তুমি যদি 20 কাটো, 20 × 20, 20 দুগুণে 40, 5 দুগুণে 10, উত্তর কত? 5 মোলার। ক্লিয়ার সবাই? ক্লিয়ার?
তুল্য সংখ্যা পড়াইয়া দিব সাদিক মাহবুব, টেনশন করিও না। আসেন সামনে যাই। দেখো এটা চমৎকার একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন। দেখো এটাই মোলারিটির মানে লাস্ট প্রশ্ন। 0.1 নরমাল ফসফরিক অ্যাসিড মাত্রার জলীয় দ্রবণের মোলার ঘনত্ব কত? মানে মোলারিটি চাইছে, মোলার ঘনত্ব মানে মোলারিটি। আমরা সূত্র কি জানি? N = SC, তাই না? বলছিলাম NS, মনে রাখবা, নাজমুস সাকিব। তো মোলারিটি বের করতে চাইছে, মোলার ঘনত্ব মানে মোলারিটি, নরমালিটি ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত বলো তো? 3, মানে 3টা হাইড্রোজেন সে ডোনেট করতে পারে। একটা জিনিস খেয়াল করছো, এই যে ফসফরিক অ্যাসিড H3PO কত 4, তারপর দেখো H3PO3 আর H3PO2। সো এদের তুল্য সংখ্যা কত? এর তুল্য সংখ্যা 3, এর 2, এর 1। একটু মনে রাখবা, কেন? স্ট্রাকচারের কারণে। কারণ হচ্ছে কে কয়টা তোমার হচ্ছে হাইড্রোজেন দান করতে পারে। এই যে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে এগুলা কি ওরা দান করতে পারে। দেখো H3PO4 এর স্ট্রাকচার, এইটা স্ট্রাকচার তোমার লেখা লাগবে না, জাস্ট বুঝার জন্য। এই অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনগুলো আছে না, এগুলো ওরা দান করতে পারে। সো 3টা হাইড্রোজেন দান করতে পারে, তাই তুল্য সংখ্যা 3। আবার ওর স্ট্রাকচার যদি দেখো, ফসফরাস অক্সিজেন ডাবল বন্ড, এখানে ডাইরেক্ট হাইড্রোজেন আছে, আর এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে 2টা। বুঝা গেছে? সো ও কি করতে পারে? এই 2টা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যারা যুক্ত তাদেরকে বাদ দিতে পারে। ঠিক সেম ভাবে দেখো, ফসফরাস অক্সিজেন, এই 2টা হাইড্রোজেন ডাইরেক্ট অ্যাটাচ, এগুলো বাদ দিতে পারে না। অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে সেটা সে হচ্ছে বাইর করে দিতে পারে। সো এই কারণে ওর তুল্য সংখ্যা কত? 1। সো দেখো H3PO4 তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে আমি বলবো 3। আর নর্মালিটি কত? 0.1 নর্মাল। সো এখন দেখো এরকম কিন্তু কিছু নাই, অ্যান্সারটা কি আসবে? মোলারিটিতে। এখন 0.1 মানে কি? তুমি হচ্ছে 1/10 দিতে পারো, 10 × 3 মোলার। বুঝে গেছে? তাহলে m/, তুমি বলতে পারো 30। বুঝে গেছে? m/30। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? m/30 ডান। এখন আসো পরেরটাই যাই। পরের টাইপ মোল সংখ্যা। তো পরের টাইপে যাওয়ার আগে আমরা একটু বেসিক পড়ি। দেখো মোল সংখ্যা অনেকভাবে করো তোমরা, আমরা সূত্র দিয়ে করবো আর কি। মোল সংখ্যা N = কি জানি আমরা? W/M। আবার আরেকটা কি জানি? X/, অ্যাভোগাড্রো সংখ্যা। X কি? X হচ্ছে অণুর সংখ্যা। সো অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এই যে এই 3টা হচ্ছে কৃষিতে সবচেয়ে বেশি আসে। তারপরে আমরা যদি আসি VSTP ডিভাইডেড বাই 22.4, STP-তে আয়তন ডিভাইডেড বাই 22.4। তারপর আমরা যদি বলি VSATP, SATP ডিভাইডেড বাই 24.789, SATP-তে আয়তন, তাই না? তারপর দেখো যদি বলে VNTP নর্মাল টেম্পারেচার প্রেসার, NTP-তে আয়তন কত? 24.04, হাজার এসারের বই আছে, খেয়াল করে নিবা। ওকে, তারপরে তোমাকে যদি বলা হয় যে N = তুমি জানো PV/RT। সো এত দূর পর্যন্ত যাওয়া লাগবে না তোমার। কৃষিতে প্রথম 3টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম 3টা দিয়েই কৃষিতে সবাই এসে পড়ে। সো X কি? অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা অথবা আয়নের সংখ্যা, পরমাণুর সংখ্যা অথবা আয়নের সংখ্যা। একটা জিনিস খেয়াল করছো যে সবগুলাতে ভাইয়া কি দিছি? সবগুলাতে সমান সমান দিচ্ছি না? এই সমান সমান, 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 সবগুলাতে সমান সমান দিচ্ছি কিনা ভাইয়া একটু বইলো। তার মানে কি? আমি কিন্তু চাইলেই একটু খেয়াল করো, W/M সমান সমান X/, অ্যাভোগাড্রো সংখ্যা লিখতে পারি, তাই না? আমি চাইলেই এটা লিখতে পারি। আবার আমি চাইলেই X/NA সমান সমান মোল সংখ্যা লিখতে পারি। আবার আমি চাইলেই X/NA সমান সমান কি লিখতে পারি? VSATP ডিভাইডেড বাই 24.789, তাই না? যে কোনোটাই যাইতে পারি কিনা বলো তো? ইয়েস অর নট? সবগুলোতেই আমরা কিন্তু যাইতে পারি। ইয়েস। সো সবগুলোতেই আমরা কি করতে পারি? যাইতে পারি। সো এই কারণে হচ্ছে আমাদের এই যে মোল সংখ্যা, এই মোল সংখ্যার জিনিসগুলো হচ্ছে মনে করো এই সূত্রের সিরিজটা একটু মনে রাখা লাগবে। ওকে, সূত্রের সিরিজটা মনে রাখা লাগবে। এখন প্রথমটা ঐকিক নিয়মে করব। দেখো কি বলছে? ক্যালসিয়াম কার্বনেট। অলওয়েজ মাথায় রাখবা, ক্যালসিয়াম কার্বনেটের হিট দিলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে। এখন এটা সমতা করা আছে, এটাও 1 মোল, এটাও 1 মোল। সো ক্যালসিয়াম কার্বনেটের ভরটা মনে রাখতে হবে, এটা মুখস্থ 100 গ্রাম, তাই না? আর কি বলছে? কত লিটার, মানে আয়তন। 1 মোল সমান কত? কার্বন ডাইঅক্সাইড 22.4 লিটার। তাইলে দেখো 100 গ্রাম থেকে কত হয়? 22.4 লিটার পাই। এখন বলছে 10 গ্রাম থেকে তুমি কত পাও? তাহলে 10 গ্রাম থেকে কত পাবা?
এটা 10 ভাগ না, অর্থাৎ 22.4 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 ঐকিক যদি করি তাহলে কি হয়, ওই যে বললাম যে 10 ভাগ, এই শূন্য কাটা, তাহলে কি আসবে 2.24। 22.4 যদি 10 দিয়ে কাটি 2.24, অ্যান্সার কি বি নাম্বারটা। ক্লিয়ার? 2.24। তারপরে যদি যাই 16 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত, অর্থাৎ এখানে কি চাইছে, এক্স চাইছে, তাই না? অক্সিজেনের পরমাণু কয়টা আছে একটু খেয়াল করো, অক্সিজেনে কয়টা পরমাণু আছে? অক্সিজেনে কিন্তু 2টা পরমাণু আছে। অক্সিজেন এটা অণু, আর পরমাণু কয়টা? 2টা, তাই না? 16 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? সো আমরা যদি আসি, আমরা বলতে পারবো এক্স বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে, ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এখন পরমাণুর সংখ্যা অক্সিজেন কয়টা আছে? 2টা, এই কারণে 2 গুণ করে দিবা পরমাণুর সংখ্যার সাথে, ঠিক আছে? 2 গুণ করে দিবা, এটা ভুলবা না কখনো। সো পরমাণুর সংখ্যা এক্স ইকুয়াল টু, ঠিক আছে, ও সরি এইখানে দিবা না, রেজাল্টের সাথে 2 গুণ করে দিবা। এক্স ইকুয়াল টু, এটা অনু বের করতেছি, ডাব্লিউ বাই এম ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু 2, তাইলেই দিয়ে হয়ে যাবে, বুঝছো? রেজাল্টের সাথে 2 গুণ করে দিবা, তাইলেই হয়েছে। ডাব্লিউ কত? অক্সিজেনের ভর 32, মোলার মাস কত? 16, অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 2। অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে একটা টেকনিক শিখাবো তোমাদের, টেনশন করিও না, একটা কঠিন টেকনিক শিখাবো একটু পরে। এখন দেখো 16 দিয়ে কাটলে 16 দুগুণে 32, 2 দুগুণে কত? 4, ঠিক আছে, 2 দুগুণে কত? 4। ও এখানে উত্তরটা দেওয়া নাই অপশনে, ঠিক আছে, 4 6 কত? 24 হবে, ঠিক আছে, 4 6 24। যেহেতু অক্সিজেন পরমাণুর সংখ্যা বলছে, এখানে উত্তরটা দেওয়া নাই, আমি ওই যে ঠিক করতে চাইছিলাম, পরে হচ্ছে ইয়াটা পাইনি, এটা হচ্ছে 24 দশমিক সামথিং ইন্টু 10⁻23 হবে। উত্তরটা ভুল দেওয়া আছে, হ্যাঁ, বি দাগাবা না, বি দাগাবা না, এও হবে না। এটা হচ্ছে একটু মাথায় রাখবা, অক্সিজেন পরমাণুর সংখ্যা কতটি, ঠিক আছে, অ্যান্সার বি না, ওকে, অ্যান্সার বি না, এটা একটু মাথায় রাখবা, এটা 24 হবে, 24। ক্লিয়ার? ভুল আছে, ভুল আছে, ওকে ভাইয়া, ভুল আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ভাই আপনার ভুল হচ্ছে, ও 16 গ্রাম, আহা, আচ্ছা দেখি 16 গ্রাম, ডাব্লিউ 16 গ্রাম দিচ্ছে, আচ্ছা 16/32 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 2। ওহো, সরি, দেখি, আচ্ছা 2 2 কাটা, অ্যান্সার এ হবে, অ্যান্সার হবে এ, 6.02 ইন্টু 10⁻23, অ্যান্সার কি হবে? এ হবে, ওকে, সরি, ডাব্লিউ এর মান 16 হবে, সরি, জীবন ধ্বংস। তারপর দেখো একটি অক্সিজেন পরমাণুর ভর কত, অক্সিজেন পরমাণুর ভর কত? সো সুন্দরভাবে তুমি জানো ডাব্লিউ বাই এম সমান সমান এক্স বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। সো অক্সিজেন পরমাণু যদি আসে তাহলে এমটা হচ্ছে অক্সিজেন, শুধু একটা অক্সিজেন পরমাণু নিয়ে নাও 16 গ্রাম। সো তোমার আর কিছু দিয়ে গুণ করতে হবে না। এক্স কত? এক্স পরমাণু কয়টা আছে? আচ্ছা একটি অক্সিজেন পরমাণুর ভর কত? আচ্ছা ও একটি, এক্স এর ভ্যালু কত দিয়ে দিচ্ছে? একটি। একটি মানে কি এক্স ইকুয়াল টু 1, এই জিনিসটা একটু মাথায় রাখো। এক্স বাই অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 ইন্টু মোলার মাস কত? 16। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে এই ক্যালকুলেশনটা করতে গিয়ে তোমাদের অনেকের পেছ লেগে যায়। দেখো 10⁻23 উপরে নাও, 10⁻23 ইন্টু 16 আছে উপরে, বাট এই যে 1/6.02 এটা কি করব আমরা? এটা একটু মনে রাখবা, 1/6.02 সমান সমান 0.16। এটা একটু মনে রাখতে পারবে না? এটা মনে রাখলে তোমার দুনিয়া ইজি হয়ে যাবে ক্যালকুলেশনের জন্য। 1/6.02 সমান সমান কি? 0.16 ইন্টু 10⁻23, ঠিক আছে, ইন্টু 16। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো? আমরা চমৎকারভাবে বলতে পারি না? খেয়াল করো, এই দশমিকটা যদি উঠিয়ে দেই 10⁻25 লিখতে পারি। 16 কত? 16 স্কোয়ার কত বলো তো? 256 না? 256 ইন্টু 10⁻25, তাই না? তো এখন দেখো 256 বলতে তো কিছু নাই, তো তুমি যদি দশমিকের 2 ঘর বামে আনো তো 2.56 ইন্টু 10⁻23 লিখে দেবেন। আবার দশমিক বামে গেলে 10 এর পাওয়ার কি হয়? কমে, অর্থাৎ -25 থেকে -23 হয়ে যাবে। অ্যান্সার কি? ক নাম্বারটা, অ্যান্সার কি? এ নাম্বারটা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? পরেরটাই চাই। 1.5 মোল কার্বন ডাইঅক্সাইডে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড থাকে? বুঝতে পারছো? 1.5 মোল। তো এখানে কি দিয়ে দিচ্ছে? এন কত? 1.5।
এখন কত গ্রাম ডাব্লিউ চাইছে, এন ইকুয়াল টু কি জানো তুমি ডাব্লিউ বাই এম, তাহলে ডাব্লিউ যেহেতু চাইছে ডাব্লিউ ইকুয়াল টু কি এন ইন্টু এম, মোল সংখ্যা কত 1.5 ইন্টু কার্বন ডাইঅক্সাইডের মোলার মাস কত 44, এটা মুখোমুখিই করা যায় দেখো 1 যোগ 0.5 দিই আমি ইন্টু 44, দেখো সহজ হয়ে যাবে তোমার 44 হকে 44 দাও 44 আর যোগ 44-এর অর্ধেক কত 22, 0.5 মানে কি হাফ মানে কি 66, তাই না? উত্তর কত ডি নাম্বারটা 66, ক্লিয়ার 66। পরেরটা যদি দেখো 72 গ্রাম পানিতে 72 গ্রাম পানির অণুর সংখ্যা কত, তাই না? তো আমরা কি জানি ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এক্স বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, সো অণুর সংখ্যা যেহেতু চাইছে এক্স চাইছে, এক্স ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইন্টু কি বলবো অ্যাভোগাড্রোর সংখ্যা, সো ডাব্লিউ কত আমাদের 72 গ্রাম, পানির ভর কত 18 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23, তাহলে দেখো 4 18 কত 72, 4 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, 4 6 কত 24, 24 ইন্টু 10⁻23, আনসার কি ডি নাম্বারটা 24 ইন্টু 10⁻23, ক্লিয়ার, একদম মুখে মুখে হয়ে যায়। 18 গ্রাম গ্লুকোজে কয়টি কার্বন পরমাণু আছে, এইটা অনেক চমৎকার একটা প্রশ্ন। গ্লুকোজের সংকেত কি C6H12O6, কার্বন কয়টা আছে রে বাবা 6টা, তাই না? সো 180 গ্রামে তো গ্লুকোজের ভর কত 180 গ্রাম, এটা একটু মাথায় রেখো, এম ইকুয়াল টু কত 180, ওকে। তো কয়টি কার্বন পরমাণু আছে, এক্স বাই এন এ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আমরা জানি, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা, কয়টি কার্বন পরমাণু আছে 6টা না, 6 দিয়ে গুণ করতে হবে, এই জিনিসটা একটু মাথায় রেখো, কত দিয়ে গুণ করবা 6 দিয়ে। সো ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে 18 গ্রাম, মোলার মাস কত 180, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 6, দেখো হাতে ক্যালকুলেশন কিন্তু পানি ভাত, এখানে দেখো এখানে নিচে কত থাকে 10 আর এখানে কত 6 6 36, 36-এ তুমি 10 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 36-এ 10 দিয়ে ভাগ করলে 3.6 ইন্টু 10⁻23, 3.6 ইন্টু 10⁻23, বি নাম্বারটা উত্তর, অ্যান্সার কি বি নাম্বারটা, ক্লিয়ার ক্লিয়ার। সো এই জিনিসগুলাই কিন্তু কৃষিতে আসবে, অ্যান্ড হচ্ছে এই টাইপের জিনিসগুলাই তুমি হচ্ছে কিভাবে দ্রুত সময়ে অ্যাপ্রোচ নেওয়া যায় ক্যালকুলেশনে। তারপর দেখো 0.5 মোল ক্যালসিয়াম ক্লোরাইডে কি পরিমাণ ক্লোরাইড আয়ন আছে, তো ক্যালসিয়াম ক্লোরাইড দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, কি পরিমাণ ক্লোরাইড আয়ন আছে, ক্যালসিয়াম ক্লোরাইডকে আমরা কি পাই ক্যালসিয়াম 2+ প্লাস 2Cl মাইনাস, সো কয় মোল 2 মোল ক্লোরাইড আয়ন আছে, তাই না? এন ইকুয়াল টু তুমি কি জানো এন ইকুয়াল টু এক্স বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, তাই না? সো আমাদের কি চাইছে এক্স চাইছে, এক্স ইকুয়াল টু এন ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা, কয় মোল ক্লোরাইড আয়ন আছে 2 মোল ইন্টু 2, সো এটা কি 0.5 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু 2, তাহলে কত সংখ্যক অ্যাভোগাড্রোর সংখ্যক, অ্যাভোগাড্রোর সংখ্যা কত 6.02 ইন্টু 10⁻23, অ্যান্সার কি বি নাম্বারটা, ক্লিয়ার ক্লিয়ার। সো আমরা কিন্তু 19টা ম্যাথ করে ফেলছি। তারপর দেখো এটা চমৎকার একটা, এই ম্যাথটা চমৎকার একটা ম্যাথ, 3 স্টার দিয়ে দাও, 3 স্টার দিয়ে দাও, এটা 3 স্টার দিয়ে দাও। কি বলছে কোন গ্যাস এবং 9 গ্রাম পানিতে সমসংখ্যক অণু আছে, মানে এখানে তো 4টা গ্যাস আছে, সো এখানে 9 গ্রাম পানিতে যতগুলো অণু আছে এই 4টা গ্যাসের ভিতরে কোনটায় একই সংখ্যক অণু আছে, সো মোল সংখ্যা সমান হলে অণুর সংখ্যাও সমান হবে। সো আমি এই 9 গ্রাম পানির মোল সংখ্যা বের করি, n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, ডাব্লিউ কত 9, পানির ভর কত 18, 0.5 মোল, সো আধা মোল কোনটা আছে এটা দেখতে হবে। দেখো হাইড্রোজেন কত হবে, মোল সংখ্যা এখানে 1 হবে, 2/2, ডাব্লিউ বাই এম 2 গ্রাম বাই 2, 1 মোল। তারপর দেখো অক্সিজেন কত হবে, অক্সিজেন 32/32, এটাও কত 1 মোল, কার্বন ডাইঅক্সাইডও কত 1 মোল, তাহলে বাদ খেয়ে থাকে এই যে নাইট্রোজেন, দেখো n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম 14/28, কত আধা মোল, সো অ্যান্সার কি বি নাম্বারটা হবে। চমৎকার একটা প্রশ্ন ছিল, অ্যান্সার কি বি নাম্বারটা হবে। পরেরটা দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আচ্ছা টাইট্রেশন, খেয়াল করো আমরা তো 2টা টাইপ শেষ করছি, এই 2টা টাইপে কারো কোনো ঝামেলা আছে, আমরা যে 2টা টাইপ শেষ করছি এই 2টা টাইপে কারো কোনো ঝামেলা আছে, 40 মিনিটে আমরা 2টা টাইপ শেষ করছি, কপাল ভালো থাকলে এই 2টা টাইপ থেকে আইসা পড়তে পারে। তারপরেও আমাদের কিন্তু আরও অনেকগুলো জিনিস আছে, সেই জিনিসগুলো একটু ভালোভাবে পড়ে রাখা লাগবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যদি আসি একদম এই যে যা ইনফরমেশনগুলো লিখবো সবগুলো লিখতে হবে। দেখো আমাদের কি হয় অ্যাসিড বেস টাইট্রেশন করি আমরা, তাই না? অ্যাসিড বেস টাইট্রেশনের মাধ্যমে কি করি আমরা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি, তাই না? তো অ্যাসিড বেস টাইট্রেশনের মেইন জিনিসটা কি হয়, মেইন জিনিসটা হচ্ছে একটা
সোডিয়াম হাইড্রোক্সাইড ধরো একটা ক্ষার নিলাম আর একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম। সো এদের মেইন বিক্রিয়াটা কি হয় জানো? অ্যাসিড বেস টাইট্রেশনে মেইন বিক্রিয়াটা হয় হচ্ছে প্রশমন বিক্রিয়া। ধরো সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন, আর এখানে কি হয় হাইড্রোজেন আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। মেন কাহিনীটা করে এই দুইজন, এই যে হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন, এই দুইজন মিলেই হচ্ছে পানি তৈরি করে। এটাই হচ্ছে মেইন বিক্রিয়া। আর সোডিয়াম আর ক্লোরাইডের কোনো কাজ নাই, সোডিয়াম আয়ন আকারে থাকে, ক্লোরাইড আয়ন আকারে থাকে, এবং এরা জলীয় মাধ্যমে থাকে অ্যাকোয়াস আকারে। ব্যাপারটা এইভাবে মনে রাখতে পারো। আমরা যখন কলেজে ছিলাম, কলেজে দেখা গেছে হচ্ছে আমরা অনেকেই, ঠিক আছে ভাই এটা কি লাইভ? জুবায়ের আহমেদ তুমি তো আমার দিলে আঘাত হানলা, এটা কি লাইভ? না ভাই এটা রেকর্ড হচ্ছে। আমি রেকর্ডে স্বপ্নের ভিতরে আমার দিলে একটা ঘন্টা বাজছে যে জুবায়ের এই মুহূর্তে কমেন্ট করতে পারে, অ্যান্ড এই মুহূর্তে আমাকে রিপ্লে দিয়ে বলতে হবে জুবায়ের এটা লাইভ চলতেছে, তাহলে জুবায়ের এই শুভঙ্করের ফাঁকিটা বুঝতে পারবে না। ওকে, সো আসেন সামনে যাই, সামনে যাই। ওকে রেডি, শুরু করি, আমরা শুরু করি। খেয়াল করো এই প্রশমন বিক্রিয়াটা কি। প্রশমন বিক্রিয়াটা হচ্ছে কলেজ লাইফে দেখা গেত আমরা অনেক সময় টিফিন টাইমে তুমি আমি আমরা যারা হচ্ছে একটু ভদ্রসদ্র পোলাপাইন ছিলাম, আমরা কি করতাম, জীবনে তো কখনো প্রেম করতে পারি নাই কলেজ লাইফে, তো তখন আমরা কি করতাম, আরেকজন কি করে, ঠিক আছে ওইটা দেখতাম। দেখা গেছে টিফিন টাইমে দুই বন্ধু মিলে কলেজের বারান্দায় দাঁড়াইছি, আর নিচে হয়তো বা দুইটা কপতি সুন্দরভাবে আড্ডা দিচ্ছে, তো তখন বলতেছে এই মামা দেখ 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 বিক্রিয়া করে ফেলতেছে মামা দেখ, ঠিক আছে। সো আমরা কি হইতাম, আমরা হচ্ছে আজীবন দেখে দেখেই যাইতাম দর্শকায়ন। ঠিক সেম ভাবে একটু খেয়াল করো, এই যে এইখানেও সোডিয়াম আর ক্লোরাইড এই আয়নগুলোর কোনো কাজ নাই, এরা কি বৈশা থাকবে, ঠিক আছে, ঠিক আছে, এরা বৈশা থাকবে, এরা বৈশা হচ্ছে কাহিনী দেখবে বা নাটক দেখবে, ঠিক আছে, সিনেমা দেখবে, অর্থাৎ হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মিলে পানি তৈরি করতেছে, এই কাহিনীটা এরা দেখবে। বুঝে গেছে? এটাই হচ্ছে মেইন যে মেকানিজম। তাহলে এখন খেয়াল করো মেইন মেকানিজম যেহেতু এটা দেওয়া, তো এখন যে যত দ্রুত হাইড্রোজেন আয়ন দান করতে পারবে আর যে যত দ্রুত হাইড্রোক্সাইড আয়ন দান করতে পারবে তাদের কি হবে, প্রশমনটা দ্রুত হবে। তো এখন তোমার যদি বলা হয় তীব্র অম্ল আর তীব্র ক্ষার, একটু ভালোভাবে বুঝো, তীব্র অম্ল তীব্র ক্ষার, এদের প্রশমন বিন্দুতে পিএইচ এর মান কত 7, মানে এরা খুব দ্রুত বিক্রিয়া করে ফেলবে। এখন ধরো অম্লটা তীব্র আছে, ক্ষারটা দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? অম্ল তীব্র আছে, ক্ষারটা দুর্বল হয়ে গেছে। তো তখন কি হবে, পিএইচটা একটু অম্লীয় হবে, কারণ ক্ষার যেহেতু দুর্বল, এটা হবে 5.27। মুখস্থ, পরীক্ষা হিসেবে করতে পারে। ধরো অম্লটা দুর্বল হয়ে গেছে, ক্ষারটা তীব্র আছে, তো তখন প্রশমন বিন্দুতে পিএইচটা হবে 8.8, মানে একটু ক্ষারের দিকে যাবে। আর ধরো দুর্বল অম্ল দুর্বল ক্ষার, আমাদের কলেজে এমন ছিল না কিছু কিছু মানুষ যে এদের আসলে হচ্ছে প্রেম করার দরকার ছিল না, ভুলে হচ্ছে প্রেম করে ফেলছে, ঠিক আছে। দেখা গেছে একজন আরেকজনের দিকে তাকায় বৈশাই আছে, ঠিক আছে, কোনো কথাও নাই বার্তাও নাই, একজন ও এদিকে আরেকজন ও এদিকে, এদের ভিতরে কখনো বিক্রিয়া হবে না, ঠিক আছে। সো ওই কাহিনী দেখে তোমার লাভও নাই, এই বিক্রিয়াগুলো অনেক ধীরে ঘটে, এদের কোনো নির্দিষ্ট পিএইচ মান নাই। এখন টাইট্রেশনে কি ব্যবহার করা হয় ভাই, নির্দেশক ব্যবহার করা হয়, একটু খেয়াল করো। এইটায় যে কোনো নির্দেশক তুমি দিতে পারবা, যে কোনো এনি নির্দেশক, যে কোনো নির্দেশক, মানে তীব্র অম্ল তীব্র ক্ষার কোনো বাধা নাই, ঠিক আছে, তুমি যে কোনো নির্দেশক দিতে পারবা। তীব্র অম্ল দুর্বল ক্ষার, এখানে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড দিতে পারো, মিথাইল রেড। আচ্ছা, তোমার যদি বলা হয় দুর্বল অম্ল তীব্র ক্ষার, ভালোভাবে বুঝো, তোমার যদি বলা হয় দুর্বল অম্ল তীব্র ক্ষার, ভালোভাবে বুঝো, দুর্বল অম্ল তীব্র ক্ষার, তো তখন কি ফেনফথেলিন, আর এই যে দুর্বল অম্ল দুর্বল ক্ষারে কোনো নির্দেশকই ব্যবহার করতে পারবে না। আচ্ছা, পিএইচ রেঞ্জটা আসে, ঠিক আছে, ফেনফথেলিন মনে রাখবা 8 থেকে 10, মানে 9.8ও থাকে, 8 থেকে 10-এর রেঞ্জে এটা মনে রাখলেই হবে, 8 থেকে 10 এইভাবে মনে রাখো। মিথাইল অরেঞ্জ 3.1 থেকে 4.4,
এদের পিএইচ রেঞ্জ, মানে বর্ণ পরিবর্তনের পিএইচ রেঞ্জ। আর এটা হচ্ছে 3.1 থেকে 6.5, এটা দরকার নেই আর কি, এই দুইটা মনে রাখলেই হবে। সো এই চারটা মনে রাখতে পারবা কিনা বলো তো, এই চারটা মনে রাখতে পারবা কিনা, ইয়েস অর নট? এই যে এখানে যা যা ইনফরমেশন দিয়ে দিচ্ছে এটা একটু মনে রাখতে পারবা কিনা? পরীক্ষায় এসে পড়তে পারে, ওকে, পরীক্ষায় এসে পড়তে পারে। পারবেন স্যার, পারবেন? এখন 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 আসো, এই যে নির্দেশকগুলা, কোন নির্দেশক অম্লীয় মাধ্যমে কি কালার দেয়, ক্ষারীয় মাধ্যমে কি কালার দেয়, এটা পরীক্ষায় আসে। অম্লীয় মাধ্যমে বর্ণ, ক্ষারীয় মাধ্যমে বর্ণ। সো এইটা একটু মনে রাখার জন্য ভাইয়ার একটা ছন্দ আছে, দেখো ছন্দটা একটু লেখো। হানিফ ও মিথিলা, হানিফ এবং মিথিলা, আমরা মিথিলাটা এইভাবে পড়বো, মিথিলা। শুরুতে এরা একটা পার্টিতে যাবে, তো তারা দুইজনই ব্লু ড্রেস পরছে। সো ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো, লিখে ফেলো। ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো, লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো, সবাই লিখে ফেলো। মিথিলারে চিনো? ঠিক আছে, মিথিলা চিনো? ঠিক আছে, মিথিলা হচ্ছে হানিফের এইখানে ওয়াইফ, ঠিক আছে, এটা তাহসানের মিথিলা না, এটা হচ্ছে পরিমাণগত রসায়নের মিথিলা, তাইলেই হবে। ওকে, সো ব্লু ড্রেসে হানিফ ও মিথিলা রেডি হলো। ওকে, এখন আসো ব্লু ড্রেস, তো এটা কিভাবে মনে রাখবা? দেখো এই যখন হচ্ছে ব্লু বলছে, তো দেখবা বইয়ে গ্রাফ চার্টটা যদি দেখো, একটা হচ্ছে থাইমাল ব্লু আর একটা হচ্ছে ব্রোমোথাইমাল ব্লু। থাইমাল ব্লু আরেকটা কি আছে? ব্রোমোথাইমাল ব্লু, ব্রোমোথাইমাল ব্লু। শোনো, এই যে এই দুইটা হচ্ছে কালার, অম্লীয়, আগেরটা হচ্ছে অম্লীয় মাধ্যম, পরেরটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম, এভাবে মনে রাখবা। আগেরটা হচ্ছে অম্লীয় মাধ্যম, পরেরটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম। সো এরা কি দেয়? হতে হলুদ, নতে নীল। অম্লীয় মাধ্যমে হলুদ, দুইজনই অম্লীয় মাধ্যমে হলুদ, ক্ষারীয় মাধ্যমে দুইজনই নীল। বইয়ে মিলাই দেখো, দুইজনই নীল। তারপরে দেখো মিথিলাহ, ভাইয়া কিন্তু মিথিলা বলি নাই, মিথিলাহ মানে কি? দেখবা বইয়ে দুইটা জিনিস আছে, মিথাইল অরেঞ্জ, ভালোভাবে বুঝছো, মিথাইল অরেঞ্জ আছে দেখবা, অরেঞ্জ, আরেকটা আছে মিথাইল রেড। কি আছে ভাইয়া? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই দুইটা আছে। সো এরা কি? এই যে দেখো মিথিলাহ, মিথিতে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লাতে লাল, হতে হলুদ। লাতে কি? লাল, হতে হচ্ছে হলুদ, মিথিলা। ক্লিয়ার? দুইজনই অম্লীয় মাধ্যমে লাল, ক্ষারীয় মাধ্যমে হলুদ। রেডি হলো, দেখবো হচ্ছে ফেনল রেড, ক্রিসল রেড, দেখবা দুইটা রেড আছে, ঠিক আছে, ফেনল রেড, রেড, আরেকটা আছে ক্রিসল রেড, রেড। হলো অম্লীয় মাধ্যমে হলুদ, ক্ষারীয় মাধ্যমে লাল, দুইটাই কি অম্লীয় মাধ্যমে হলুদ, ক্ষারীয় মাধ্যমে লাল। বাদ থাকে কে বলো তো? ছয়টা কি? একটা ছন্দতে 6টা কাবার হয়েছে কিনা বলো তো? একটা ছন্দতে 6টা কাবার হয়েছে কিনা স্যার বলেন? একটা ছন্দতে 6টা কাবার হয়েছে কিনা বলেন? সো বাদ থাকে হচ্ছে ফেনফথেলিন, ফেনফথেলিন। সো ফেনফথেলিনটা মনে রাখবা, ফেনফথেলিনটা অম্লীয় মাধ্যমে সে বর্ণহীন, অম্লীয় মাধ্যমে বর্ণহীন, বাট ক্ষারীয় মাধ্যমে গোলাপি লাল, ক্ষারীয় মাধ্যমে গোলাপি লাল। অম্লীয় মাধ্যমে সে বর্ণহীন, ক্ষারীয় মাধ্যমে গোলাপি লাল। বই মিলাইছো? আগুন না, পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? গোলাপি লালও বলতে পারো বা লালচে বেগুনিও বলতে পারো, এক এক বই এক এক লেখা। লালচে বেগুনিও দিতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। গোলাপি লালও দিতে পারো বা লালচে বেগুনিও দিতে পারো। লালচে বেগুনি হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, লালচে বেগুনিটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো নির্দেশকের কাহিনী শেষ। নির্দেশক নিয়ে আর কোনো প্যারা আছে বলো তো? পিএইচ রেঞ্জগুলো মনে থাকবে না ভাইয়া? পিএইচ রেঞ্জগুলো মনে থাকবে কিনা? 5.277 7। ওকে, নির্দেশকের কাহিনী শেষ। এখন আসো, এখন আসো আমরা একটু আগেই কিছু প্রশ্ন সলভ করি। তা কি বলছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম অক্সালেট টাইট্রেশনে তুমি কোনটা ব্যবহার করবা? দেখো তো কোনটা হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে
সোডিয়াম অক্সালেট। মনে রাখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বলা হয় সেলফ ইন্ডিকেটর, মানে সে নিজেই নিজের কালার দেয়, তো তার কোনো নির্দেশক লাগে না। সো এটা কি নো ইন্ডিকেটর হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা নিজেই একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। পরেরটা দেখো, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, উপযুক্ত নির্দেশক কোনটি? মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষার হইলে আমরা কি বলছি? ফেনফথেলিন, তাই না? মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষার হইলে আমরা কি বলছি? ফেনফথেলিন। দেখছো কতবার আসছে। পরে দেখো কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমাদের প্যাচ লাগে, হ্যাঁ? এটা সবাই একটা টেকনিক জানো, জাতীয় টেকনিক। সেটা কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড কারাই? যাদের সি আছে উইদাউট HCl, তাই না? উইদাউট HCl। আর যাদের কি সি নাই তারা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। শেষ। সো এখন দেখো কোনটা সেকেন্ডারি। দেখো এটাই সি আছে, এটাই সি আছে, এটাই সি আছে, তাহলে কি সেকেন্ডারি কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অ্যান্সার কি? ক নাম্বারটা। ওকে, তারপরে দেখো কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখো একটাতেই সি আছে, তাই না? সো এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ক্লিয়ার? তারপরে দেখো নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখো সি কোথায় আছে? বলছিলাম উইদাউট HCl। HCl কিন্তু হবে না। অ্যান্সার কি? সি নাম্বারটা। ওকে, অ্যান্সার কি? সি নাম্বারটা। ওকে, তোমরা আবার ভাইবো না উত্তর সি ভাইয়া, তোমরা কিন্তু আবার ভাইবো না যে উত্তর সি। ওকে, ক্লিয়ার? তারপরে দেখো অ্যামোনিয়া CuO। আচ্ছা, এইখানে হচ্ছে জারণ বিজারণ আইসা পড়ছে। এখন আসো আমরা একটু জারণ বিজারণে ঢুকি। নতুন কনসেপ্ট জারণ। জারণ মিন্স কি? জারণ মিন্স হচ্ছে আমরা জানি ইলেকট্রনের ছাড়ন, তাই না? ইলেকট্রনের ছাড়ন। আর বিজারণ মিন্স কি বলো তো? বিজারণ, বিজারণ মনে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। ওকে, সো একটা জিনিস মাথায় রাখবা, জারণে কি হয়? জারণ মানটা বাড়ে। জারণ মান তো বুঝি আমরা, হ্যাঁ? জারণ মান বৃদ্ধি পায়, এটা কি জারণ বিক্রিয়ায়। আর বিজারণে কি হয়? জারণ মানটা কি হয়? হ্রাস পায়। ঠিক আছে, জারণ মান হ্রাস পায়। ধরো হচ্ছে ম্যাঙ্গানিজ, এটা 2+ থেকে, ধরো ম্যাঙ্গানিজ 7+ থেকে +7 থেকে +2 হয়েছে, এটা কি জারণ না বিজারণ? তোমরা একটু বলো তো। জারণ মানটা কি হয়েছে? 7 থেকে 2 হয়েছে। জারণ মান বাড়ছে না কমছে? জারণ মান কমছে। তো এটাকে তুমি কি বলবা? জারণ মান কমলে এটা বিজারণ হয়েছে, তাই না? বিজারণ হয়েছে। আবার ধরো ক্রোমিয়াম +6 থেকে ক্রোমিয়াম 3+ হয়েছে, এটাও কি বিজারণ, তাই না? সেম জিনিস। তোমাকে যদি বলা হয় আয়োডাইড -1 থেকে আয়োডিন হয়েছে 0, -1 থেকে 0, তাই জারণ মান বাড়ছে, তাই না? জারণ। তো এটা অনেকের প্যাচ লাগে। সো এটার জন্য একটা টেকনিক ফলো করতে পারো, সেটা হচ্ছে সংখ্যারেখা টেকনিক। দেখো সংখ্যারেখার মাঝখানে কি হয়? 0, এখানে +1, এখানে +2, এখানে কি +3, এখানে কি হয়? -1, এখানে -2, এখানে -3। সো মনে রাখবা জারণ মান যদি বাড়ে, খেয়াল করো, জারণ মান বাড়লে আমরা কি বলছি? জারণ। তো সংখ্যারেখার বাম থেকে ডানে কি হয়? মানটা বাড়ে না? সো মনে রাখবা বাম থেকে ডানে গেলে জারণ, বাম থেকে ডানে গেলে আমরা বলছি জারণ। আর যদি ডান থেকে বামে আসে, ভালোভাবে বুঝো, ডান থেকে যদি বামে আসে, ডান থেকে যদি বামে আসে, তাহলে আমরা কি বলবো? বিজারণ। বাম থেকে ডানে গেলে জারণ, ডান থেকে বামে আসলে বিজারণ। ক্লিয়ার? সো এখন দেখো -1 থেকে 0 হয়েছে, -1 থেকে 0-তে গেছে, বাম থেকে ডানে গেছে, তার মানে কি হয়েছে? জারণ। তো তোমার হচ্ছে দেখো +7 থেকে 2 হয়েছে, তো 7 থেকে, 7 তো এই পাশে, 7 থেকে 2 হয়েছে, ডান থেকে বামে হয়েছে বিজারণ। তারপর দেখো 6 থেকে 3 হয়েছে, 6 থেকে 3 হয়েছে, ডান থেকে বামে আসছে, বিজারণ। ক্লিয়ার? ক্লিয়ার? তো এখন আসো আমাদের জারণ বিজারণ তো বুঝি, আমাদের একটা জিনিসে প্যাচ লাগে, সেটা হচ্ছে জারক বিজারক, জারিত হওয়া বিজারিত হওয়া, তাই না? সো এটা একটু মনে রাখবা, জাবি জাবি। ঠিক আছে, আরেকটা কি আছে ভাইয়া? বিজা বিজা। সো এই যে মাঝখানের জাটা দিয়ে আর মাঝখানের বি দিয়ে, মাঝখানের বি দিয়ে কি বোঝায়? বিজারণ, বিজারণ বিক্রিয়া। আর মাঝখানের যা দিয়ে কি বোঝায় ভাইয়া? জারণ বিক্রিয়া। সো একটু খেয়াল করো, এই যা দিয়ে জারক সমূহ, জারক সমূহ। সো দেখো যার বিজারণ হয় সে কি? জারক। আর যার জারণ হয়, যে জারণ বিক্রিয়া ঘটায়, ভালোভাবে বুঝো, যে বিজারণ বিক্রিয়া ঘটায় সে কি? জারক। আর যে জারণ বিক্রিয়া ঘটায় সে কি হবে তাহলে? বিজারক। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়েছে, যাবি যাবি। তো আরেকটা জিনিস মাথায় রাখবা, আগে আসবে অপরকে, আমরা কি পরোপকারী না? তো মনে রাখবা আগে অপরকে আসবে, পরে নিজে আসবে।
এইখানেও কি আসবে, আগে অপর কে আসবে, একটু খেয়াল করো, আগে অপর কে আসবে, পরে নিজে আসবে, পরে নিজে আসবে। দেখো অপরকে কি করে, জারিত করে, তাই না? অপরকে জারিত করে, নিজে কি হয়, বিজারিত হয়। এই বিতে বিজারিত, ঠিক আছে, একটাতেই হয়ে যাবে। অপরকে কি করে, এখানে বিজারিত করে, নিজে কি হয়, জারিত হয়। সো তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করা হয় যে তুমি যদি এখন জারণ বিজারণ বিক্রিয়া শুধু বাইর করতে পারো, দেখো তুমি এইটা শুধু বাইর করছো, বিজারণ বিক্রিয়া বাইর করতে পারছো, তাহলে কি বাকিগুলো পারবা না? দেখো তুমি ছন্দ কি জানো, যা বি মানে কি জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় আগে অপরকে, তাই না, যাতে কি হয়, জারিত, আগে অপরকে জারিত করে পরে নিজে বিজারিত হয়। আবার বিজা বিজারক সমূহ জারণ বিক্রিয়ায়, মাঝখানেরটা শুধু মনে রাখবা, মাঝখানের যা দিয়ে জারণ, মাঝখানের বি দিয়ে বিজারণ, তাইলেই হয়ে যাবে। বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে নিজে জারিত হয়। দেখো এক লাইনেই শেষ, কাহিনী খতম, ঠিক আছে, কাহিনী খতম, এক লাইনেই খেলা শেষ, বুঝে গেছে? সো জারণ বিজারণ নিয়ে প্যাচ লাগবে কারো? জারণ বিজারণ, জারক বিজারক, কারো কোনো প্যাচ লাগবে? কারো কোনো প্যাচ লাগার কথা না। তো আসো আমরা একটু দেখি এখানে কি হয়েছে। অ্যামোনিয়া কি হিসেবে কাজ করে? দেখো অ্যামোনিয়াতে নাইট্রোজেনের জারণ মান কত? হাইড্রোজেন কি, নাইট্রোজেন আর হাইড্রোজেনের ভিতরে কার তরিণাত্মকতা বেশি বলো তো? ঠিক আছে, একটু বইলো। যদি এইটা দেখো তাও হয়ে যায়। কপার কি 2 প্লাস কি হয়েছে, 0 হয়েছে, +2 থেকে 0 হয়েছে, তার মানে কি এটা বিজারণ হয়েছে। আর এটা দেখো নাইট্রোজেন কি আমরা জানি হচ্ছে -3 থেকে 0 হয়েছে, তার মানে কি হয়েছে, নাইট্রোজেনের কি হয়েছে দেখো তো, -3 থেকে 0 হয়েছে মানে কি জারণ। তো তুমি এখন ছন্দ পড়ো, বা ছন্দটা কি পড়ো, বিজা, একটু খেয়াল করো কি পড়বা, বিজা মানে কি ওর জারণ হচ্ছে, বিজারক সমূহ জারণ বিক্রিয়া অপরকে বিজারিত করে নিজে জারিত হয়, তাই না? এখন বিজারকের ইংলিশ কি, রিডিউসিং এজেন্ট। বিজারকের ইংলিশ কি, রিডিউসিং এজেন্ট। তাহলে অ্যামোনিয়া কি হিসেবে কাজ করতেছে, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতেছে না? বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে নিজে জারিত হয়। অ্যান্সার কি, রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার সবাই, ক্লিয়ার? তো আরেকবার যারা বলতেছো, আরেকবার তোমাদের জন্য আরেকবার বুঝিয়ে দিই। দেখো নাইট্রাইট, দেখো নাইট্রোজেন কি 3-, এটা কি হয়েছে -3 থেকে, আর নাইট্রোজেনের জারণ মান কত? যদি কোনো যৌগের জারণ মান 0 হয়, যৌগের কি হয়, জারণ মান 0 হয়, -3 থেকে 0 হয়েছে, তার মানে কি হয়েছে, -3 থেকে যদি 0 হয় তাহলে কি জারণ। এই যে এখানে বলছিলাম সংখ্যা রেখায় -3 থেকে 0-তে গেছে, মানে বাম থেকে ডানে গেছে জারণ। সো যে জারণ হয়, দেখো তুমি কি পড়ছো, বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে নিজে জারিত হয়। তো আমার কি চাইছে, এই যে না অ্যামোনিয়ার কি হচ্ছে, জারণ হচ্ছে, তার মানে কি অ্যামোনিয়া বিজারকের ইংলিশ কি, রিডিউসিং এজেন্ট। বুঝতে পারছো? ভাই ছন্দটা আবার বলেন একটু, দেখো মাঝখানেরটা, এই দেখো বিতে বিজারণ, যাতে জারণ, যাবি জারক সমূহ বিজারণ বিক্রিয়া অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। বিজা বিজারক সমূহ জারণ বিক্রিয়ায় অপরকে বিজারিত করে নিজে জারিত হয়, একই জিনিস। ক্যাটালিস্ট মানে হচ্ছে প্রভাবক, ক্যাটালিস্ট মানে হচ্ছে প্রভাবক। অক্সিডাইজিং এজেন্ট মানে কি, অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে জারক। আর সাবস্টিটিউশনের এজেন্ট মানে কি, প্রতিস্থাপক। সো তোমার তো এই চ্যাপ্টারে প্রতিস্থাপক নিয়ে কোনো কাজ নাই, তাই না? তোমার হচ্ছে জারক আর বিজারক নিয়ে কাজ, তাই না? জারক আর বিজারক নিয়ে কাজ, তো তুমি পেয়ে গেছো বিজারক। ক্লিয়ার? তারপর দেখো অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ায় পারম্যাঙ্গানেট আয়ন কয়টি ইলেকট্রন গ্রহণ করে? দেখো ম্যাঙ্গানেট আয়ন MnO4- কিসে কনভার্ট হয়, ম্যাঙ্গানাস আয়নে। আরেকটা জিনিস মাথায় রাখবা, পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7 2- কিসে কনভার্ট হয়, 2Cr3+। তো এইখানে সে কয়টা, দেখো +7 থেকে +2 হয়েছে, তাহলে 5টা ইলেকট্রন গ্রহণ করে। আর এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, 6টা ইলেকট্রন গ্রহণ করে। তো তোমাকে যদি বলা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত, 5, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত, 6, এটা একটু মনে রাখবা, তাইলেই হবে, এখানে বেশি কিছু পড়াবো না। অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ায় পারম্যাঙ্গানেট আয়ন কয়টা ইলেকট্রন গ্রহণ করে, উত্তর কি, 5টি ইলেকট্রন। ঠিক আছে, পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে ভাইয়া, 5টা ইলেকট্রন গ্রহণ করে। ক্লিয়ার সবাই, ক্লিয়ার? অ্যান্সার কি, ডি নাম্বারটা হবে। পরেরটা দেখো, কোন যৌগটি জারক হিসেবে কাজ করে? জারক, একটু খেয়াল করো, এইখানে মাথায় রাখবা, এই যে হাইড্রোজিন, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটা হচ্ছে বিজারক, নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে এখানে জারক। আর কিছু কিছু যৌগ জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। দেখো জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, বিজারক উভয় হিসেবে কাজ করে।
এই জিনিসটা একটু মাথায় রাখবা, জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। কারা? দেখো, ও সাথী, এটা ছন্দ মনে রাখবা, ফিরবে না হায়। দেখো এটা কি অক্সিজেন, সরি ওজন, মনে রাখবা ওজন, সাথীতে সালফার ডাইঅক্সাইড, ফিরবে না, ফিরবে না হচ্ছে ফেরিক ক্লোরাইড, ফিরবে না হায়, নাতে হচ্ছে নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, আর হাইতে হাইড্রোজেন পারঅক্সাইড। ওকে, এই কয়েকটা একটু মনে রাখবা, এরা হচ্ছে জারক বিজারক উভয় হিসেবেই কাজ করে, জারক বিজারক উভয় হিসেবেই কাজ করে। ওকে, তাহলে কি উত্তরটা কি? নাইট্রিক অ্যাসিড। পরেরটা দেখো, পরেরটা দেখো, নিম্নের সবচেয়ে শক্তিশালী জারক কোনটি? দেখো শক্তিশালী জারক, এইখানে তোমরা গিয়ে প্যাচ লাগাও। তো তোমরা শক্তিমাত্রা পড়ছিলা না, যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি তার শক্তিমাত্রা বেশি, ঠিক আছে? যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি তার শক্তিমাত্রা বেশি। এখানে একটা ক্লোরিন হবে। দেখো 2 বিয়োগ 1 কত হবে? +1। এখানে কত? 2 দুগুণে 4 বিয়োগ 1 কত হবে? +3। 3 দুগুণে 6 বিয়োগ 1 +5। 4 দুগুণে 8 বিয়োগ 1 +7। তো কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কার বেশি? HClO4 এর না? অ্যান্সার কি হবে ভাইয়া? ডি হবে। HClO4 এর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি। মিথাইল অরেঞ্জ অম্লীয় দ্রবণে কি ধরনের বর্ণ দেয় বলো তো? মিথাইল অরেঞ্জ, এই যে আমরা পড়ছিলাম না মিথিলাহ, একটু জোরে জোরে পড়ো, মিথিলাহ আমরা পড়ছিলাম কিনা? দেখো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, অম্লীয় দ্রবণে লাল, ক্ষারীয় দ্রবণে হলুদ। তো অম্লীয় দ্রবণে কি? লাল। অ্যান্সার কি? ক নাম্বারটা, অম্লীয় দ্রবণে লাল, মিথিলা। ওকে, তারপর দেখো পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা আজীবন পড়ে আসছি, +6, তাই না? মুখস্থ হয়ে গেছে আমাদের, তাই কি না? ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6, মুখস্থ হয়ে গেছে। তারপর আসেন, তারপর আসেন, তাপমাত্রা পরিবর্তনের সাথে নিম্নের কোনটির পরিবর্তন হয় না? কি বলছে? কোনটির পরিবর্তন হয় না? আমরা দেখছি নরমালিটি হয়, মোলারিটি হয়, তাহলে উত্তর কি? মোলালিটি। তাই কোনটার পরিবর্তন হয় না? মোলালিটির পরিবর্তন হয়। দেখো তো, মোলালিটির কিন্তু পরিবর্তন হয় না। তারপরে দেখো H3PO4 অম্লের ক্ষারকত্ব কত? দেখো সে কয়টা হাইড্রোজেন দান করে বলো তো? 3টা না? অম্লের থেকে ক্ষারকত্ব, ক্ষারের থেকে অম্লত্ব। সো ক্ষার যে কয়টা হাইড্রোক্সাইড দান করবে সেটা তার অম্লত্ব, বুঝতে পারছো? তাহলে এই যে অ্যাসিডটা কয়টা হচ্ছে হাইড্রোজেন দান করে? ওই যে ফিগার আইকে দেখাইছিলাম 3টা, তাহলে এর ক্ষারকত্ব কত? 3। ক্ষারকত্ব কত ভাইয়া? 3। তারপর দেখো 60 ml 0.2 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে, আচ্ছা এটা দেখো তো, এটা কি মোলার না নরমাল? এই প্রশ্নটা দেখো, কত ml পানিতে? আচ্ছা এটা নরমালি হবে, মিস করছে, হ্যাঁ টাইপ মিস করছে। কত? 0.1 নরমাল হবে। দ্রবণের লঘুকরণ আর কি, কতটুকু পানি মিশাবা। সো আমরা কি পড়ছিলাম? সূত্রটা মনে আছে? V1S1 = V2S2। পানি যোগ করলে কোনো তুল্য সংখ্যা গুণ করা লাগে না। আয়তন কত? 60 × 0.2, নরমালে যেহেতু আছে। V2 বাইর করতে হবে কত? 0.1। তো দেখো এই দশমিক উঠাইয়া দিই, দশমিক উঠাইয়া দিলে V2 কত আসবে? এই দশমিক উঠাইয়া দিলাম, এই দশমিক উঠাইয়া দিলাম, তাহলে V2 আসবে 120। 120 কি উত্তর? না। বলছে আরো কত ml পানি যোগ করতে হবে? আগে থেকে তো 60 ml ছিলই, ধরো আগে থেকে তোমার 60 ml ছিল, এই পর্যন্ত 60 ml ছিল, তারপর তুমি আরো 60 ml পানি যোগ করছো, তুমি আরো 60 ml পানি যোগ করছো এইখানে, তাই না? এই যে এখানে তো লেয়ার আছে, এখানে আরো 60 ml তুমি যোগ করছো, আরো 60 ml যোগ করছো, তারপরে টোটালটা এইটা তুমি পাইছো 120 ml পানি যোগ করার পরে টোটাল আয়তন। বোঝা গেছে? সো তোমার উত্তর কি হবে? মনে করো 120 থেকে আগের আয়তনটা বাদ দিতে হবে 60, তাহলে উত্তর কত? 60 ml। অ্যান্সার কি? বি নাম্বারটা। অনেকে আবেগে 120 দিয়ে দেয়। তবে দেখো অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় মোলার অনুপাত কত? দেখো এইভাবে লিখবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর অক্সালিক অ্যাসিড। দেখো টেকনিকটা দেখো, H2C2O4। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? তুমি জানো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5, আর অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। তাহলে এদের মোলার অনুপাত কত? দেখো 2:5 না? ইয়েস, 2:5। অ্যান্সার কি? বি নাম্বারটা। অর্থাৎ তুল্য সংখ্যাটা এক্সচেঞ্জ করে লিখবা। তুল্য সংখ্যাটা কি করবা? এক্সচেঞ্জ করে লিখবা। তুল্য সংখ্যাটা কি করবা? উল্টায় লিখবা, এক্সচেঞ্জ করে লিখবা, তাইলেই হয়েছে, টেকনিকটা হয়ে যাবে 2:5। তারপর দেখো এটা দেখো, অ্যাসিড, এত মোলার অ্যাসিড, এটা কি অ্যাসিড, একত্রে মিশিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে, তাই না? সো এটা কি V1
সামেশন অফ আমরা জানি V1 S1 E1 ইকুয়াল টু V2 S2 E2। এইখানে যদি অ্যাসিড থাকে এখানে থাকবে বেস, বুঝা গেছে? এখন অ্যাসিড যদি একাধিক থাকে, একাধিক অ্যাসিড গুণ করবা, ধরো হচ্ছে V1 প্রাইম S1 প্রাইম E1 প্রাইম, বুঝছো? একাধিক অ্যাসিড গুণ করবা, তাইলেই হয়েছে। তো দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি দুইটা দেওয়া আছে, দেখছো? 40.5 দাও, গুণ করো 40 × 0.5। হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 1 যোগ এখানে কত 40 × 0.25। তো বলছে 2 মোলার মানে V2 বাইর করতে হবে 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 1। তো তোমার V2 বাইর করতে বলছে, তাই না? প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? তো 40 এর সাথে 0.5 গুণ করলে কত হয়? 20। 40 এর সাথে 0.25, 0.25 মানে কি 1/4। দেখো 0.25 মিন্স কি 1/4, তাহলে কত হয়? 10 সমান সমান 2 × V2। তাহলে V2 সমান সমান কত? 30/2 কত? 15 ml। বুঝা গেছে খেলাটা? বুঝা গেছে? প্রশমন বিক্রিয়ার ম্যাথ একদম সহজ। তুল্য সংখ্যা বের করা পারো না? আচ্ছা দেখাই দিচ্ছি তুল্য সংখ্যা। কয়েকটা তুল্য সংখ্যা লিখে দিচ্ছি, এগুলো একটু মনে রাখবা, তাইলেই হয়েছে। দেখো তুল্য সংখ্যা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুল্য সংখ্যা কত বলো? 5। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 তুল্য সংখ্যা কত বলো? পটাশিয়াম ডাইক্রোমেট তুল্য সংখ্যা 6। সালফিউরিক অ্যাসিড কয়টা হাইড্রোজেন আছে? 2টা, তুল্য সংখ্যা 2। HCl তুল্য সংখ্যা কত? 1। অক্সালিক অ্যাসিড H2C2O4 হাইড্রোজেন কয়টা আছে? 2টা। সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 1। সোডিয়াম কার্বনেট Na2CO3 কয় মোল হাইড্রোক্সাইড দেয় জলীয় দ্রবণে? 2 মোল। 2 তুল্য সংখ্যা। তারপরে দেখো তোমাকে যদি বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে কয় মোল হাইড্রোক্সাইড দেয়? 2টা, তুল্য সংখ্যা 2। ওকে, তারপরে তোমার যদি আসে ফেরাস সালফেট FeSO4 ফেরাস সালফেট তুল্য সংখ্যা 1। তোমার যদি বলা হয় আয়োডাইড তুল্য সংখ্যা 1। তারপরে তোমাকে যদি বলা হয় সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট তুল্য সংখ্যা 1। এই কয়টা মনে রাখতে পারবা কিনা বলো? তাহলে কৃষি এক্সাম কভার হয়ে যাবে। এই কয়টা মনে রাখতে পারবা কিনা বলো? এই কয়টা মনে রাখতে পারবা কিনা? তাহলে কৃষি এক্সাম পার পেয়ে যাবা। এই কয়টা শেষ করতে পারবা কিনা স্যার? পারবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপরে দেখো এটা কি বলছে, এই যে সোডিয়াম কার্বনেট আসছে তুল্য সংখ্যা কত? 2, তাই না? 100 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট থেকে কত মিলিলিটার 0.1 মোলার তৈরি করা যাবে? তো এটা পানি যোগ করতে হবে, তুল্য সংখ্যার খেলা নাই, জাস্ট লঘুকরণ। দেখো 0.5 মোলার ছিল, এখন 0.1 মোলার। সো 100 × V1 S1 0.5 সমান সমান V2 বের করতে হবে 0.1, তাই না? সো কত মিলিলিটার তৈরি করা যাবে? এখানে এক্সট্রা কতটুক পানি এটা কিন্তু বলে না, আয়তনটাই চাইছে। অর্থাৎ 50 × 10 সমান সমান 500 মিলিলিটার। বুঝছো তো কিভাবে গেছে? এটা কি হাফ, 100কে হাফ দিয়ে কাটলে 50, আর এটা কি 1/10, ওই পাশে গেলে 10 হয়ে যাবে। 50 × 10 500। অ্যান্সার কি? বি নাম্বারটা। ক্লিয়ার? ক্লিয়ার? অ্যান্সার বি নাম্বারটা। পরেরটা দেখো, ফেনফথ্যালিনের বর্ণ পরিবর্তনের পিএইচ কত বলো তো? 8 থেকে 10 বলছিলাম না? 8 থেকে 10 ফেনফথ্যালিন 8 থেকে 10। তারপর দেখো রেডক্স বিক্রিয়ায় 5 মোল আয়রন 2+ কে জারিত করতে কত মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগে? দেখো তো পটাশিয়াম আয়রন মনে করো 5 মোল, দেখো আয়রন 2+ প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাই না? KMnO4। সো বলছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5, আয়রনের তুল্য সংখ্যা 1। এক্সচেঞ্জ দা 5 মোল আয়রনকে জারিত করতে কয় মোল লাগে? 1 মোল। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয় মোল লাগে? 1 মোল। খেলা শেষ। দেখো 40 নম্বর প্রশ্নটা আমাদের লাস্ট প্রশ্ন। বলছে লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 0.808 মোলার হাইড্রোজেন পারঅক্সাইড তুল্য সংখ্যা কত? 2। 50 ml দ্রবণকে, এটা কার? 50 ml কার? হাইড্রোজেন পারঅক্সাইডেরই, জারিত করতে 15 সিসি মানে 15 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ প্রয়োজন হয়। দ্রবণটির মোলার ঘনমাত্রা কত? সো দেখো তুল্য সংখ্যা কি? V1 S1 E1 সমান সমান V2 S2 E2, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে দেখো V1 কত আমাদের? V1 হচ্ছে 50 হাইড্রোজেন পারঅক্সাইড ধরি, ঘনমাত্রা কত? S1 0.08, আর তুল্য সংখ্যা কত? 2 হাইড্রোজেন পারঅক্সাইডের। V2 কত? V2 আমাদের 15 সিসি মানে 15 ml, 15 ml। S2 আমাদের বের করতে হবে, আর E2 কত? 5, তুল্য সংখ্যা 5। মনে রাখবে এই ক্ষেত্রে তুল্য সংখ্যা কিন্তু এক্সচেঞ্জ হবে না, অঙ্কের ক্ষেত্রে যার তুল্য সংখ্যা তার সাথেই। তো তারপর দেখেন খেলাটা এখানে জমে গেছে, 5 × 5 5 10 50। তারপর দেখো 5 × 2 = 10
3 5 15। তারপর দেখো তোমার কি হয় 4 4 8 কত 32, তাই না? 32 0.32 ইন্টু 3 সমান সমান কি S2, তাই না? S2। তো দেখো আমার 3 32 কত 96 96। সো S2 সমান সমান 0.96 মোলার। S2 সমান সমান 0.96 মোলার যদি আমার ভুল না হয়ে থাকে। তো 0.96 তো এখানে নাই, 0.96টা এই যে 0.1 বলতে পারো তুমি, ঠিক আছে? 0.96 কি অপশনে ভুল আছে কিনা? হ্যাঁ, 0.1 বলতে পারো। 0.96 তুমি 0.1 বলতে পারো। ক্লিয়ার? 0.107। ওকে, সো ফাইনালি পরিমাণগত রসায়ন অ্যাগ্রির জন্য দ্য ইন্ট। অ্যান্ড তোমরা যারা আজকের ক্লাসটা করছো তোমাদেরকে থ্যাংক ইউ। বিলিভ রেখে যাও ইনশাল্লাহ। ইনশাল্লাহ হচ্ছে দেখবা কৃষিতে আজকে যা যা পড়ায় দিচ্ছি ইনশাল্লাহ এইগুলা থেকেই আসবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? ওকে, এইগুলা থেকেই অনেক কিছু আসবে। অ্যান্ড খুব ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড এবং কম্প্যাক্টভাবে পড়ায় দিচ্ছি যেন হচ্ছে তোমার রিভিশনটা অনেক ভালো হয়। বুঝা গেছে? রিভিশনটা অনেক ভালো হয়। 3 ভাগ হবে মানে এই 3 তো ওই পাশে গেলে গুণ হবে। আচ্ছা আচ্ছা ভাগ হবে, দেখি তো। আচ্ছা আচ্ছা এটা ক্যালকুলেশনটা ঠিক করে দিই। দাঁড়া 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 দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ 3 ভাগ হইলে তো ওই যে ওইটাই আসবে। আচ্ছা 4 8 32। আচ্ছা এটা 3 দিয়ে ভাগ সমান সমান S2। ইসি রে, তাহলে কত 3 10 30, ঠিক আছে? 3 11 33 ধরো, 11ই ধরো, 3 11 33। তো দশমিকের জায়গায় তো দশমিক থাকবে। 0.11 S2 ইকুয়াল টু 0.11, ওইটাই আসবে উত্তর। ওকে ডান। সো ভাইয়া কিন্তু একদম বাছাইকৃত 40টা প্রশ্ন পড়াইছি, মানে এই ধরনের টাইপগুলাই কৃষিতে আসবে। ঘনমাত্রাটা আসার সম্ভাবনা অনেক বেশি। ঘনমাত্রা না আসলে মূল সংখ্যা, মূল সংখ্যা না আসলে জারণ বিজারণ থেকে একটা আসবে। সো যা যা পড়ায় যে জারণ বিজারণ না থাকলে নির্দেশক আছে। সো ভালোভাবে বাসায় একটু রিভাইজ দিয়ে যেও। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। স্লাইডটা দিয়ে দিবে ইনশাল্লাহ। দেখা হবে 15 তারিখের পরে যদি বাইচা থাকে। আল্লাহ হাফেজ।